যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো দেখবো এবং একটা প্যারালাল সার্কিট যদি আমরা সলিউশন করতে চাই তাহলে কিভাবে আমরা সলিউশন করব সেটা ওই বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমাদের সলিউশনগুলোতে আগাইতে হবে। তাহলে আমরা প্যারালাল সার্কিটের ডিটেলসটা জানতে হবে আর কি। মোস্ট ইম্পর্টেন্ট মিক্স সার্কিটের জন্য সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট, সরি ডি সার্কিটের জন্য। কারণ আমরা যদি এই দুইটা সার্কিট ভালোভাবে না বুঝি তাহলে কিন্তু ম্যাথগুলো সলিউশন করতে পারবো না আর কি। ওকে, তাহলে প্যারালাল সার্কিটের সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে ওকে, তাই বলছি যে সার্কিটে কারেন্ট প্রবাহিত হওয়ার একাধিক পাথ থাকবে তাকে প্যারালাল সার্কিট বলে। যেমন আমি যদি একটা সার্কিট এখানে ডিজাইন করি তাহলে আমি সাপোজ দিলাম এটা একটা সার্কিট। এই সার্কিটের কারেন্ট প্রবাহিত হওয়ার যদি একাধিক রাস্তা থাকবে তাদেরকে আমরা প্যারালাল সার্কিট বলবো। যেমন এই সার্কিটের এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, এই কারেন্টটা তিনটা রাস্তা আছে আমাদের কোথায় ফিরে আসার, আমাদের নেগেটিভ প্রান্তে ফিরে আসার। তাহলে এইখান থেকে কারেন্ট প্রবাহিত এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এই তিনটা রাস্তা দিয়ে এখানে কারেন্টটা ফিরে আসবে। তাহলে এই যে একাধিক পাথ তৈরি হলো কারেন্ট প্রবাহিত হওয়ার বা কারেন্ট নেগেটিভ প্রান্তে ফিরে আসার, তাহলে এখানে যে সার্কিটটা তৈরি হলো এটাকে আমরা কি বলবো? প্যারালাল সার্কিট বলবো। তার মানে যেখানে কোনো একটা সার্কিট থাকবে যেই সার্কিটে আমাদের কারেন্ট যে প্রবাহিত হবে একাধিক রাস্তা থাকবে, যে কোনো একাধিক রাস্তা দিয়ে কি হবে কারেন্ট প্রবাহিত হবে, যদি এরকম সিচুয়েশন থাকে তাহলে ওই অংশটুকু আমরা কি বলতে পারবো? একটা প্যারালাল সার্কিট বলতে পারবো। এখন এই প্যারালাল সার্কিটের কিছু বৈশিষ্ট্য নিয়ে চলবে। সাপোজ ধরলাম এখানে যে পরিমাণ রেজিস্ট্যান্স আছে এটা R1, এটা R2, এটা হচ্ছে আমাদের R3 রেজিস্ট্যান্স। এখন এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ হচ্ছে বিটি, এটা হচ্ছে আমাদের কারেন্ট হচ্ছে কত? আইটি। তাহলে এখানে প্যারালাল সার্কিটের এক নাম্বার যে বৈশিষ্ট্যটা বলছে প্রতিটি প্যারালাল শাখায় ভোল্টেজ এর মান সমান থাকে। এটা হচ্ছে আমাদের প্যারালাল সার্কিটের কি এক নম্বর বৈশিষ্ট্য। বলছি প্রতিটি প্যারালাল শাখায় ভোল্টেজের মান কি থাকবে? সমান থাকবে। তার মানে এটা একটা প্যারালাল শাখা, এই শাখার ভিতরে ধরলাম ভোল্টেজ আছে V1 এর পরিমাণ, এর আরেকটা শাখা এটার মধ্যে ভোল্টেজ আছে ধরলাম V2, এটা আরেকটা শাখা এর মধ্যে ভোল্টেজ আছে ধরলাম V3 পরিমাণ, আর এটা হচ্ছে আমাদের কি সাপ্লাই ভোল্টেজ। তাহলে ভোল্টেজের মান যেহেতু সমান থাকবে, এখানে যে পরিমাণ ভোল্টেজ থাকবে এখানে যে পরিমাণ ভোল্টেজ থাকবে এখানে সেম পরিমাণ ভোল্টেজ থাকবে, সেটা হচ্ছে V1 ইজিক্যাল টু V2 ইজিক্যাল টু V3। যেহেতু এটার আড়াআড়িতে কি আছে? সাপ্লাই ভোল্টেজ আছে, তাহলে এটা সমান কি হয়ে যাবে? তখন সাপ্লাই ভোল্টেজ হয়ে যাবে। তার মানে প্রতিটি প্যারালাল শাখায় ভোল্টেজ কি থাকে? সমান থাকে। মানে প্যারালাল শাখার সবসময় ভোল্টেজ কি থাকবে? সমানই থাকবে। তাহলে এখানে এর প্যারালালে কি আছে? এটা আছে। এর প্যারালালে এটা আছে। এর প্যারালালে কি আছে? এটা আছে। যেহেতু সবগুলাই একে অপরের কি প্যারালাল আছে, তার মানে এখানে যে পরিমাণ ভোল্টেজ আমাকে দিবে আর এই প্রত্যেকটা লোডে কি থাকবে? সেম পরিমাণ ভোল্টেজ থাকবে। এটাই বলছে কি আমাদের এক নম্বর বৈশিষ্ট্য, প্রতিটি প্যারালাল শাখায় ভোল্টেজ কি থাকবে? সমান থাকবে। এখন তো এই প্যারালাল শাখার ভোল্টেজ সমান থাকবে, এই প্যারালাল শাখাটা আমরা অলরেডি একটা ওয়েতে চিনতে পারি। সেটা কিভাবে? যে কারেন্ট প্রবাহের একাধিক পাথ থাকবে, সেটাকে আমি কি বলবো? প্যারালাল সার্কিট বা প্যারালাল শাখা বলবো। প্যারালাল সার্কিট চিনার আরেকটা ওয়ে আছে যেটা আমার ম্যাথমেটিক্সে বা আমার ম্যাথ করার সময় সবচেয়ে বেশি কাজে লাগবে। কারণ আমরা সবসময় যে কারেন্টের বাগ দিক আমরা কি প্যারালাল বুঝবো সেটা বুঝতে পারবো না। যদি মিক্স সার্কিট থাকে তখন দেখা যাবে কারেন্ট একাধিক রাস্তায় বাগ হয়ে যাচ্ছে, কিছু কিছু অংশ সিরিজ আছে, কিছু কিছু অংশ প্যারালাল আছে, শুধুমাত্র মিক্স সার্কিট থাকার কারণে। যখন আমরা মিক্স সার্কিট শিখবো আমরা ডিটেলসে শিখবো। জাস্ট আমি এখানে একটু বলে রাখতেছি, প্যারালাল আরেকটা চেনার ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের কাছে যে একাধিক কি থাকবে? একাধিক রেজিস্ট্যান্স থাকবে, একাধিক লোড থাকবে বা একাধিক শাখা থাকবে, সেই শাখাগুলার কমন পয়েন্টগুলো যদি সেম থাকে তাও আমরা কি বলতে পারবো? প্যারালাল বলতে পারবো। যেমন আমি এখানে একটা সার্কিট দিলাম, এটা আরেকটা সার্কিট। দেখো এই একটা রেজিস্ট্যান্স R1, এটা হচ্ছে R2 রেজিস্ট্যান্স। এর এর এক নম্বর প্রান্ত, এটাও কি এক নম্বর প্রান্ত, এক নম্বর দ্বিতীয় রেজিস্ট্যান্সের, এটা প্রথম রেজিস্ট্যান্স 2 নম্বর, এটাও কি প্রথম রেজিস্ট্যান্স দ্বিতীয় রেজিস্ট্যান্সের 2 নম্বর প্রান্ত। এই যে প্রান্তগুলো আছে এখানে কি কানেকশন করা আছে না শর্ট করা আছে? না কানেকশন করা আছে, শর্ট করা আছে। তার মানে যদি একাধিক রেজিস্ট্যান্সের এই কমন পয়েন্টগুলো কি থাকে? সেম থাকে, তাহলে আমরা তাকে কি বলতে পারবো? প্যারালাল বলতে পারবো। তার মানে একাধিক শাখাও যদি এরকম একাধিক শাখার এই কমন পয়েন্টগুলো যদি সেম থাকে তাহলে আমরা তাকে কি বলতে পারবো? প্যারালাল বলতে পারবো। এই সার্কিটে
এই একটা রেজিস্ট্যান্স, এই আরেকটা রেজিস্ট্যান্স, এটা আরেকটা রেজিস্ট্যান্স, তিনটা রেজিস্ট্যান্সেরই এই যে প্রথম প্রান্তের একটা কমন পয়েন্ট আছে, দ্বিতীয় প্রান্তের কি একটা কমন পয়েন্ট আছে। এই সবগুলোকে আমরা কি এই কন্ডিশন অনুসারেও কি বলতে পারতেছি, প্যারালাল বলতে পারতেছি। কিন্তু প্যারালালের মূল সংজ্ঞা হচ্ছে এটাই, যে সার্কিটে কারেন্ট প্রবাহের একাধিক রাস্তা থাকবে তাকে আমরা প্যারালাল সার্কিট বলবো। তবে এটা দিয়েও কি বলতে পারি, আমরা বুঝতে পারি কোন দুইটা পরস্পরের কি প্যারালাল আছে। সিমিলারলি ভাবে এই যে ভোল্টেজ সোর্সটা আমি এখানে দিছি, এই ভোল্টেজ সোর্সটা এদের কি আছে, প্যারালাল আছে। কিভাবে বুঝছি, এই ভোল্টেজ সোর্সের এবং এইটা এই যে কমন পয়েন্ট, এই যে কমন পয়েন্ট কি আছে, সেম আছে। তাহলে এটাও তো একটা শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা, এই একটা শাখা। তার মানে সেটা লোড হতে পারে অথবা শাখা হতে পারে। শাখাগুলোর কমন পয়েন্ট যদি সেম থাকে তাহলে আমরা পরস্পরে কি বলবো, প্যারালাল বলতে পারবো। এইটুকু কি বুঝছি? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি 1 নম্বর বৈশিষ্ট্য। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, ওকে বলছি, প্যারালাল সার্কিটের কারেন্ট কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে আমরা একটা প্যারালাল সার্কিট থাকবে, সেই প্যারালাল সার্কিটে যে কারেন্টটা প্রবাহিত হবে ভাগ হয়ে যাবে, এটাই বলছে এখানে। অতএব প্রতিটি শাখার কারেন্টের যোগফল ওই শাখাগুলির সাপ্লাই কারেন্টের সমান হবে। তাহলে আমি এখানে যদি এদিক দিয়ে কারেন্ট যদি I1 পরিমাণ প্রবাহিত হয়, এদিক দিয়ে যদি I2, এদিক দিয়ে যদি I3 কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এটা এই যে শাখাগুলো আছে এই শাখাগুলো সাপ্লাই হচ্ছে কোথা থেকে, এখান থেকে। এটাকে আমি বললাম কি I3। তাহলে এই যে তিনটা শাখা কারেন্ট ভাগ হয়ে গেল, এই তিনটা কারেন্টের যোগফল ওই তিনটা শাখাতে যে পরিমাণ কারেন্ট আমি সাপ্লাই করতেছি তার সমান হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো I সমান সমান I1 প্লাস I2 প্লাস কত I3। এটাই হচ্ছে আমাদের কি দ্বিতীয় বৈশিষ্ট্য কার একটা প্যারালাল সার্কিটের। আমি আবার বলতেছি যে আমাদের প্যারালাল শাখায় যেই শাখাগুলো তৈরি হবে, কারেন্টটা কি হয়ে যাবে, প্যারালাল সার্কিটে ভাগ হয়ে যাবে। কিভাবে ভাগ হবে, সেটা হচ্ছে যতগুলো শাখা থাকবে প্রত্যেকটা শাখায় কারেন্ট যাবে, ওই প্রত্যেকটা শাখায় কারেন্টের যোগফল হবে ওই যে শাখাগুলোতে আছে, শাখাগুলোতে আমি কারেন্ট সাপ্লাই দিচ্ছি কতটুকু, এই I পরিমাণ সাপ্লাই দিচ্ছি। তাহলে এই I সমান হবে এই তিনটা শাখার যে কারেন্ট গেল, I কারেন্টটা তো এই তিনটা শাখা দিয়ে যাচ্ছে, তো এই তিনটা শাখার কারেন্টের যোগফল হবে ওই সাপ্লাই কারেন্টের কি সমান। এটা হচ্ছে আমার কি দ্বিতীয় বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি সবাই বুঝছি? ওকে, তাহলে এইবার আসি হচ্ছে আমরা তৃতীয় বৈশিষ্ট্য নিয়ে। আমি একটু উপরে মুছে দিচ্ছি আর কি, হ্যাঁ এখানে লিখতেছি তৃতীয় বৈশিষ্ট্যটা। এটা হচ্ছে আমাদের মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। আমি একটা প্রথমে প্রমাণ করি, তারপরে বাংলায় লিখবো আর কি। হ্যাঁ, তাহলে তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমার রেজিস্ট্যান্স সম্পর্কিত। আমরা সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স বের করছি, সমতুল্য রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স কেমনে বের করে, সেটা হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে যোগ করে দিলে কি হয়ে যায়, সমতুল্য রেজিস্ট্যান্স বের হয়ে যায়। কিন্তু প্যারালাল সার্কিটে সেরকম হবে না। কিরকম হবে দেখি, আমরা কি জানি সার্কিটে কি সমান, প্যারালাল সার্কিটে ভোল্টেজের মান সমান। তাহলে আমি এখান থেকে টার্মিনাল ভোল্টেজ সমান সমান কি লিখতেছি, সরি, আমরা I সমান সমান কি জানলাম একটু আগেই, I1 প্লাস হচ্ছে I2 প্লাস হচ্ছে কি I3। প্রত্যেকটা শাখার কারেন্টকে যোগ করলে মোট কারেন্টের কি পাচ্ছি, সমান পাচ্ছি, বা সাপ্লাই কারেন্টের কি পাচ্ছি, সমান পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমি এইখানকার I বের করতে চাই, খেয়াল করি, আমি একটু সাইড নোট করি। তা আমরা যদি ওহমস লটা কি জানি, B =
আই আর, এটা হলো আমার ওহমস ল। তো ওহমস ল হচ্ছে যদি বি ইজ ইকুয়াল টু আই আর হয়, তাহলে আমি যদি বিটি বের করতে চাই তাহলে কি লাগবে, আইটি লাগবে এবং কি আরটি লাগবে। তাহলে আমি যদি আইটি বের করতে চাই তাহলে কি লাগবে, বিটি বাই হচ্ছে আরটি। তাহলে আমি আইটির জায়গায় কি লিখতে পারবো, বিটি লিখতে পারবো, আবার কি আরটি লিখতে পারবো, ইজিক্যাল টু সিমিলারলি ভাবে আই ওয়ানের জায়গায় আমি কি লিখতে পারবো, বি ওয়ান লিখতে পারবো, বাই হচ্ছে কত আর ওয়ান লিখতে পারবো। আই টু এর জায়গায় বি টু লিখতে পারবো, আর টু লিখতে পারবো। আই থ্রির জায়গায় বি থ্রি লিখতে পারবো, আর থ্রি লিখতে পারবো। মোট কথা এই যে কারেন্ট নির্ণয়ের ক্ষেত্রে আমরা ওহমস ল এর কারেন্ট সূত্র কি, বি আই ইজিক্যাল টু বি বাই আর, ভোল্টেজকে রেজিস্ট্যান্স দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাই, কারেন্ট পাই, যেটা আমরা ওহমস ল থেকে দেখে আসছি। তার মানে আমি এখানকার ভোল্টেজ জানি, এখানকার কারেন্ট জানি, তাহলে তো রেজিস্ট্যান্স বের করতে পারবো। এখানকার ভোল্টেজ জানি, সরি, এখানকার ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি, কারেন্ট বের করতে পারবো। এখানকার ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি, কারেন্ট বের করতে পারবো। এখানকার ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি, কারেন্ট বের করতে পারবো। কিভাবে, ভোল্টেজ হচ্ছে বি ওয়ান, রেজিস্ট্যান্স কত আর ওয়ান, বি ওয়ান বাই আর ওয়ান। ভোল্টেজ হচ্ছে বি টু, রেজিস্ট্যান্স হচ্ছে আর টু, বি টু বাই আর টু। ভোল্টেজ হচ্ছে বি থ্রি, রেজিস্ট্যান্স হচ্ছে আর থ্রি, বি থ্রি বাই আর থ্রি। তাহলে এই কারেন্টগুলো আমি এখানে বসাইছি। এখন আমাদের এক নম্বর বৈশিষ্ট্য কি বলছে, বি ওয়ান ইজিক্যাল টু বি টু ইজিক্যাল টু বি থ্রি ইজিক্যাল টু কি বিটি, কারণ আমাদের প্রত্যেকটা প্যারালাল শাখাতে ভোল্টেজটা কি থাকে, সমান থাকে। তাহলে বি ওয়ান বি টু বি থ্রি সমান, বিটিও কি সমান। তাহলে আমি এখান থেকে বিটি বাই আর টি লিখলাম, ইজিক্যাল টু এখানে বি ওয়ান যদি আমি কমন নিয়ে নিই, বা বি ওয়ান বি টু বি থ্রি যেহেতু সমান, তাহলে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, এভাবে লিখতে পারি। তাহলে এই বি ওয়ান আর বিটি তো সমান, কাটাকাটি চলে গেলে রইল কত, ওয়ান বাই আর টি সমান সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস হচ্ছে ওয়ান বাই আর থ্রি, এটা আমাদের রয়ে গেল। তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে আর টিটা বের করো। তাহলে আমি আর টি যদি বের করতে চাই, এটা এভাবে লিখতে পারি, ওয়ান বাই আর টি সমান সমান আর ওয়ান মানে কি, আর ওয়ান ইনভার্স, আর টু মানে কি, আর টু ইনভার্স, আর থ্রি মানে কি, মানে ওয়ান বাই আর থ্রি মানে কি, আর থ্রি ইনভার্স। এখন আমি যদি এটাকে উল্টিয়ে দেই, তাহলে এখানে আসতেছে আর টি ওয়ান বাই আর ওয়ান ইনভার্স প্লাস হচ্ছে আর টু ইনভার্স প্লাস হচ্ছে আর থ্রি ইনভার্স, এটা আসতেছে। এখন এখান থেকে আমি এখান থেকে একটু এখানে আসলাম, যেহেতু আসতেছে না এখানে, তাহলে এখানে আর টি সমান আসতেছি ওয়ান বাই আর ওয়ান ইনভার্স প্লাস আর টু ইনভার্স প্লাস আর থ্রি ইনভার্স। এই নিচের সম্পূর্ণ অংশটুকু যদি একটা অংশ মনে করি বা একটা অক্ষর মনে করি, তাহলে ওয়ান বাই এই অক্ষরটা মানে কি আবার ইনভার্স করতে পারি। তাহলে আর টি সমান আসতেছি আমার কি, আর ওয়ান ইনভার্স প্লাস হচ্ছে আর টু ইনভার্স প্লাস হচ্ছে আর থ্রি ইনভার্স, এর উপরে ওভারঅল কি ইনভার্স। তাহলে এলো ওভারঅল কি ইনভার্স। তাহলে এখান থেকে আমি যে সূত্রটা পাইলাম, এটা হচ্ছে আমাদের কি আরটি নির্ণয়ের সূত্র। তাহলে আমি কোনো একটা প্যারালাল সার্কিটে যদি সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে চাই, তাহলে প্রত্যেকটা শাখার রেজিস্ট্যান্সকে কি করতে হবে, উল্টাতে হবে, যে ওয়ান বাই আর ওয়ান করতে হবে, ওয়ান বাই আর টু করতে হবে, ওয়ান বাই আর থ্রি করতে হবে, যেটাকে আমরা আর ওয়ান ইনভার্স বলি। আমরা তো এটা জানি নাকি, যে ওয়ান বাই এক্স সমান সমান এক্স ইনভার্স, বা ওয়ান বাই টু সমান সমান টু ইনভার্স, বা ওয়ান বাই জেড সমান সমান কি লিখতে পারি, জেড ইনভার্স। এটা তো আমরা ম্যাথমেটিক্সে শিখে আসছি, মানে ওইটা এখানে নিয়ে আসছি আর কি। তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে ওয়ান বাই জেড মানে কি উল্টানো করা। তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে উল্টে যোগ করতেছি, যোগ করলে আমি কি পাচ্ছি, আবার ওভারঅল ইনভার্স করলে আরটি পাচ্ছি। তাহলে এটাকে যে বাংলায় লিখতে চাই, আমি একটু বাংলায় লেখার জন্য একটু বুঝতেছি, মানে আমি কিভাবে বাংলায় লিখবো, একবার আবার ক্যালকুলেশনটা বোঝাচ্ছি, সমস্যা নাই, যদি প্রবলেম হয় আমি এটা একটু বাংলায় লিখি তাহলে ভালো হবে আর কি। 3 নাম্বার বৈশিষ্ট্য আমাদের, হ্যাঁ 3 নাম্বার বৈশিষ্ট্য বলছে, এটা বলছে প্রতিটি শাখার রেজিস্ট্যান্সকে উল্টিয়ে যোগ করলে মোট রেজিস্ট্যান্সের উল্টানো মানের সমান হয়। যেমন আমি এখানে আসি, এই লাইনটার দিকে খেয়াল করি, তাহলে আমরা সমতুল্য রেজিস্ট্যান্সটা বুঝতে পারবো, এই সংখ্যাটা, এই লাইনটাই খেয়াল করি আমি একটু। তো এখানে বলছি প্রতিটি শাখার রেজিস্ট্যান্সকে উল্টিয়ে যোগ করলে মোট রেজিস্ট্যান্সের উল্টানো মানের কি হয়, সমান হয়। তাহলে এইটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে আমি কিভাবে যোগ করব, উল্টিয়ে যোগ করব। তাহলে ওয়ান বাই আর ওয়ান লিখবো, মানে উল্টানো মানে কি, আমি ওয়ানকে ওই মান দ্বারা ভাগ করা, প্লাস হচ্ছে এটাকে উল্টে যোগ করবো, ওয়ান বাই আর টু লিখবো, এটাকে উল্টে যোগ করবো, ওয়ান বাই আর থ্রি লিখবো। এই তিনটাকে উল্টে যোগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে
মুট রেজিস্ট্যান্সের উল্টা অনুমানের সমান পাবো। তাহলে মুট রেজিস্ট্যান্স যদি আরটি হয়, এই আরটির কি পাবো, উল্টা অনুমানের সমান পাবো। সেটা আমরা একটু আগে দেখলাম, প্রমাণ করে নিয়ে আসলাম এটা। তো এটাই বলছে কি প্যারালাল সার্কিটের 3 নম্বর বৈশিষ্ট্যটা। এখন এখান থেকে আমি যদি আরটিটা বের করতে চাই, তাহলে এইগুলোতে আমি কি লিখতে পারি, যে 1/r1 কে লিখতে পারি R1 ইনভার্স, 1/r2 কে লিখতে পারি R2 ইনভার্স, 1/r3 কে লিখতে পারি কি R3 ইনভার্স। তাহলে এখানে এভাবে লিখছি, লিখার পরে এটা যেহেতু আমার আরটি নিচে আছে, এটাকে তো আমার মূল আরটিটা বের করে নিতে হবে। তাহলে মূল আরটি বের করার জন্য সম্পূর্ণটাকে উল্টিয়ে দিচ্ছি। তাহলে এটাকে যদি উপরে নেই, এটা যদি নিচে আসি, তাহলে এই সম্পূর্ণ অংশটুকু কি নিচে চলে আসবে, এই জন্য এখানে আসছি। আরটি ইকুয়াল টু এই সম্পূর্ণ অংশটুকু নিচে চলে আসছে, R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স প্লাস হচ্ছে R3 ইনভার্স। এখন এই সম্পূর্ণ অংশটুকুকে নিচে নেওয়া, এটাকে মনে মনে যদি এক্স ধরি, তাহলে আমরা এখান থেকে আরটি সমান সমান 1/x লিখতে পারি। এক্স সমান সমান কি ধরছি, এক্স সমান সমান ধরছি আমরা R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স প্লাস হচ্ছে R3 ইনভার্স। তাহলে 1/x মানে কি, এক্স ইনভার্স। তাহলে এক্স মানে কি এটা, তাহলে এখানে লিখতে পারি R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স প্লাস হচ্ছে R3 ইনভার্স। এখানে ওভারঅল কি আছে, ইনভার্স আছে, কারণ এক্স এর উপরে ইনভার্স করি মানে কি ওভারঅল ইনভার্স করছি। এটাই হচ্ছে আমাদের কি আরটি বের করা বা কোনো একটা প্যারালাল সার্কিটে সমতুল্য রেজিস্ট্যান্স বের করা রুলস। এইটুক কি বুঝছি সবাই? ওকে, তাহলে আমরা একটু একটা ক্যালকুলেশন দিয়ে দেখি তাহলে কি হয়। তার মানে আমাকে যদি প্যারালাল করতে হয়, খেয়াল রাখতে হবে প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে উল্টে যোগ করলে আবার ওভারঅল কি করতে হবে, উল্টাইতে হবে। আমি 3টা রেজিস্ট্যান্স পাবো, সাপোজ আমার কাছে 3টা রেজিস্ট্যান্সে 2, 5 এবং 7। এই 3টা রেজিস্ট্যান্সকে যদি প্যারালাল করতে চাই, প্রথমে 2কে উল্টাবো, পরে 5কে উল্টাবো যোগ করে, পরে 7কে উল্টাবো যোগ করে, তারপরে এই আনসার যেটা পাবো এটাকে আবার কি করতে হবে, ওভারঅল ইনভার্স করতে হবে। তার মানে যে ক্যালকুলেটরে এই মানটা তুলতে হবে আমাকে কিভাবে, প্রথমে 2 এর উপর ইনভার্স করব, প্লাস 5 এর উপর ইনভার্স করব, প্লাস 7 এর উপর ইনভার্স করব, এর উপরে সামনে ফার্স্ট ব্র্যাকেট পিছনে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওভারঅল ইনভার্স করব। তাহলে আনসার আসবে হচ্ছে 1.18 এত ওহম। এটাই হবে আমার কি আনসার। একদম ক্যালকুলেটরে হুবহু এভাবেই তুলতে হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেট। তবে কেউ যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট না দেয়, তাহলে কি করতে হবে, আগে এই অংশটুকু আনসার বের করে নিতে হবে। এই অংশটুকুর আনসার কি করে নিতে হবে, বের করে নিতে হবে কিভাবে, 2 ইনভার্স প্লাস হচ্ছে 5 ইনভার্স প্লাস হচ্ছে 7 ইনভার্স। আমি আনসারটা বের করে নিলাম, এবং যে আনসারটা পেলাম আমরা, এই আনসারটাকে আবার কি করতে হবে, ইনভার্স করতে হবে, কারণ এই আনসারটাকে ইনভার্স করাই তো এটা। তাহলে আমি এই ভিতরের আনসারটাকে আমি কি করব, আবার ইনভার্স করব, ওই আনসারটাকে আবার ইনভার্স করলাম, তাহলে আনসারকে এটাই আসবে। এই জন্য একটু খেয়াল রাখতে হবে, আমি যদি কখনো প্যারালাল সম্পূর্ণ করতে চাই, তাহলে অবশ্যই ওই 2টা শাখাকে উল্টে যোগ করে যে আনসারটা পাবো সেটাকে আবার কি করতে হবে, ইনভার্স করতে হবে। শুধুমাত্র উল্টে যোগ করলে আনসারটা আসবে না, ওই 2টাকে উল্টে যোগ করবো, দেন আবার আনসারটা কি করবো, ইনভার্স করবো। অথবা আমি সামনে পিছনে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওই আনসারগুলো তো ভিতরে যোগ করছি, আবার ওভারঅল একটা কি দিয়ে দিব, ইনভার্স দিয়ে দিব। এটা কিন্তু মাস্ট বি খেয়াল রাখতে হবে কোনো একটা সার্কিট বা কোনো একটা শাখাকে প্যারালাল করার শর্ত। আমি ক্যালকুলেশন করব, যখন ম্যাথ করব, সবসময় যখন বুঝবো প্যারালাল করতে হবে, তখনই ধরে নিতে হবে আমাকে 2টাকে ইনভার্স করে বা উল্টে যোগ করতে হবে, আবারও কি করতে হবে, ইনভার্স করতে হবে। আমি যদি ভুলে যাই ব্র্যাকেট দিতে, তাহলে আমি কি করব, এভাবে এভাবে আনসারটা বের করে নিব। আনসার বের করলে এই আনসারটাকে আবার কি করে নিব, ইনভার্স করে নিব, কারণ ক্যালকুলেটরে আনসার সবসময় সেভ হয়ে থাকে। তো আমার আনসার বের করে ফেলাইছি, তখন আমি আনসারে চাপ দিব, ইনভার্সে চাপ দিব, আবার যে আনসারটা পাবো এটা হচ্ছে আমাদের ফাইনাল প্যারালালের আনসার। এইটুকটি সবাই বুঝছি? হ্যালো, আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটা হচ্ছে আমাদের কি একটা প্যারালাল সার্কিটের 3টা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে ম্যাথ করার সময়। কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে বা আমাদের প্যারালাল সার্কিট বিষয়ে? আমাদের প্যারালাল সার্কিট শেষ, এইটুকু বুঝলে ইনশাল্লাহ আমরা যে কোনো ম্যাথ করতে পারবো ইনশাল্লাহ। ওকে, দেখ আমি কিন্তু একবারে স্লো বুঝাচ্ছি, প্লাস হচ্ছে একদম বেসিক থেকে বুঝাচ্ছি, এই জন্য হয়তো অনেকে এগুলা বিষয়গুলো একটু বুঝে, হ্যাঁ যারা একটু বুঝে একটু বিরক্ত না হয়ে মনোযোগ দিয়ে ক্লাস করি আর কি। হ্যাঁ, বুঝি নাই আমি। আমার লেখা ঝাপসা আসে নাকি আমার লেখাই বোঝা যায় না, আমার লেখা একটু খারাপ, এটা বোঝা না গেলে আমি সবারই কি একই অবস্থা? আচ্ছা, সবার একই অবস্থা থাকলে আমার নেটের প্রবলেম, আর যদি পার্সোনাল একজনের থাকে তাহলে তার নেটের প্রবলেম আর কি। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে আর কি।
আচ্ছা, আলোটা হলো আমি 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 হচ্ছে চলাচলের কারণে আলো, হ্যাঁ আমি চলাচলের কারণে আলো একটু রিফ্লেকশন হয় আর কি। হ্যাঁ, প্রবলেম হচ্ছে এই আমার কারণে হচ্ছে রিফ্লেকশনটা হয়, তা আমার তো একটু চলাফেরা করাই লাগতেছে বুঝাইতে গেলে আর কি। এখন এটা তো অতটা প্রবলেম হওয়ার কথা না এতদিন। ও আচ্ছা, হয়তো তাহলে নেটের প্রবলেমের কারণে হতেও পারে এটা। হ্যাঁ আচ্ছা, একটু দেখি, সমস্যা নেই। প্রবলেম হলে আমরা স্লো পড়বো এবং একই পড়া দুইবার পড়বো, সমস্যা নেই। হ্যাঁ, যদি প্রবলেম হয় আমি একই পড়া দুইবার করে বুঝাবো, টেনশন নাই আর কি। হ্যাঁ আচ্ছা, ওটা বুঝতে পারছি আমি। হ্যাঁ, এটা হচ্ছে মাঝে মাঝে হচ্ছে কিসের জন্য এরকম হয় এটা আসলে বোঝা যায় না। আমি অনেক অনেক দিন ধরে ক্লাস নিচ্ছি তো, তো এখানে মাঝে মাঝে হয় দুই একদিন হয়, দুই একদিন হয় না, এরা হঠাৎ করে এরকম হচ্ছে আর কি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা মিক্স সার্কিট। ওকে, তাহলে মিক্স সার্কিটটা হচ্ছে আমাদের মিক্স সার্কিটে আলাদা কোনো বৈশিষ্ট্য নয়, আলাদা কোনো সংজ্ঞা নয়, আলাদা সংজ্ঞা একটাই আছে। মানে মানে সংজ্ঞাটা এভাবে। জি। আচ্ছা, এখন তো বোঝা যাচ্ছে ক্লিয়ারলি নাকি? আচ্ছা আচ্ছা। ওকে। আচ্ছা, মিক্স সার্কিট হচ্ছে, মিক্স সার্কিটের আলাদা কোনো সংজ্ঞা দেওয়া লাগে না, কারণ মিক্স সার্কিট হচ্ছে আমাদের যে সিরিজ সার্কিট আছে, সিরিজ এবং প্যারালাল, এই দুইটা সার্কিটের মিশ্রণে কি হয়, মিক্স সার্কিটটা তৈরি হয়। তার মানে সিরিজ ও প্যারালাল সার্কিটের মিক্সে যে সার্কিটগুলো থাকবে সেগুলোকে আমরা মিক্স সার্কিট বলবো। তাহলে বলতে পারি সিরিজ অ্যান্ড, ওকে এটাই বলছি। তাহলে সিরিজ এবং প্যারালাল সার্কিটের মিশ্রণে যে সার্কিট হবে তাকে আমরা কি বলবো, মিক্স সার্কিট বলবো। যেমন আমি যদি একটা সার্কিট অঙ্কন করি এখানে, আমি এটা একটা সার্কিট দিচ্ছি, এটা একটা সার্কিট দিলাম আমি। এখন এই সার্কিটে সিরিজও আছে, প্যারালালও আছে। এটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ বিটি। তাহলে এই সার্কিটে কি আছে, সিরিজও আছে আবার কি প্যারালাল আছে। যেমন কিভাবে বুঝতেছি, এই অংশ থেকে এই অংশটুকু আমি একটু খেয়াল করি তো, এটা R4 এবং এটা কি R5। তো R4 এবং R5 এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহের কয়টা মাত্র রাস্তা আছে, একটা মাত্র রাস্তা আছে। তাহলে আমি বলতে পারি R4 এবং R5 কি আছে, সিরিজে আছে। আবার এই যে এখানে যে পরিমাণ কারেন্ট আছে, এটা যদি আমার আইটি কারেন্ট হয়, এই আইটি কারেন্টটা প্রবাহিত হওয়ার দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে এদিক দিয়ে প্রবাহিত হবে, যেটা আমরা I1 কারেন্ট বললাম, এরা এদিক দিয়ে প্রবাহিত হবে, যেটা হচ্ছে আমরা I2 কারেন্ট বললাম। তাহলে এই আইটি কারেন্টটা I1 এবং I2 এই দুইটার মাধ্যমে যাবে। তাহলে I1 শাখা এবং I2 শাখা পরস্পরের কিসে আছে, প্যারালালে আছে, এইটা বলতে পারি। আবার এই যে আইটি, তাহলে এই আইটিটাও কি আছে, এই দুইটা প্যারালাল করলে আমি এখানে কি, যদি আমি দুইটাকে প্যারালাল করে ফেলি তো একটা রেজিস্ট্যান্স পাবো, সেটার সাথে কি আছে, সিরিজ আছে। তাহলে এখানে কন্ডিশনটা পুরাটাই কিসে আছে, সিরিজ এবং প্যারালাল দুইটাই আছে। তাহলে এই অংশটুকু আমরা এই সার্কিটটাকে কি বলবো, আমরা মিক্স সার্কিট বলবো। এখন এই সার্কিটটা সলিউশন করতে গেলে আমি যেখানে প্যারালাল থাকবে সেই অংশটুকুকে প্যারালালের যে বৈশিষ্ট্য তিনটা আছে সেটা ফলো করে সলিউশন করতে হবে। যে অংশটুকু সিরিজ থাকবে সেই অংশটুকুকে কি করতে হবে, সিরিজের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যের সাথে সলিউশন করতে হবে, বেশি বৈশিষ্ট্যগুলো ফলো করে কি করতে হবে, আমাকে সলিউশন করতে হবে। এখন আমি যদি এখানে চিন্তা করি, সাপোজ এদিক দিয়ে যাচ্ছে কি I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখন এখানে যে পরিমাণ কারেন্ট আছে এখানে সেম পরিমাণ কারেন্ট আছে। এখন আমি যদি এই কারেন্টটা বের করে ফেলি, এখন যদি আমাকে কেউ বলে R4 এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট আছে অথবা R5 এর ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট আছে, এটা কিভাবে বলবো, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য দেখে। সিরিজ সার্কিটে কি থাকে, কারেন্ট সমান থাকে। তাহলে এই দুটো যেহেতু সিরিজ আছে, R4 এবং R5 এর ভিতর দিয়ে সেম পরিমাণ কারেন্ট আছে, এটা আনসার বলে দিব। আবার এখানে দেখি, এটা হচ্ছে I1, এটা হচ্ছে কি I2। এখন যদি বলে আইটি কত, এখন আমি জানি প্যারালাল সার্কিটে কি হয়, কারেন্ট ভাগ হয়ে যায়। তাহলে I1 আর I2 যোগ করলে আমি কিভাবে এখানকার কারেন্টটা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কি আইটি প্যারালাল বৈশিষ্ট্য থেকে পাই। আবার যদি আমাকে কেউ বলে R4 আর R5 এই দুটো কি সমতুল্য রেজিস্ট্যান্স, মানে আমি এই অংশটুকুর, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটুকুর সমতুল্য রেজিস্ট্যান্স যদি বের করতে চাই এই ডান পাশের অংশটুকুর, তাহলে কিভাবে বের করব। তাহলে এই দুইটা কি আছে, সিরিজ আছে। সিরিজ থাকলে সমতুল্য রেজিস্ট্যান্স বের করার নিয়ম কি, দুইটাকে যোগ করে দিতে হয়। তো আমি এই দুইটাকে যোগ করে কি করব, সমতুল্য রেজিস্ট্যান্স বের করব। আবার আমি এইটুকু জানি যে প্যারালাল হয় কিভাবে, কারেন্টের একাধিক পাথ সৃষ্টি হয়। তাহলে এইটা আর এইটা কি প্যারালাল শাখা। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই শাখা এবং এই শাখার রেজিস্ট্যান্স কিসে আছে, প্যারালালে আছে।
আবার প্যারালাল বোঝার আরেকটা ওয়ে বলছিলাম যে আমাদের একাধিক শাখা কমন পয়েন্টে কি থাকবে, সংযোগ থাকবে। এই শাখার এই শাখা এখানে কমন পয়েন্টে সংযোগ আছে, এই শাখার এই শাখা এখানে কমন পয়েন্টে কি আছে, সংযোগ আছে। তাহলে এই দুইটা শাখাকে কি বলতেছি, প্যারালাল বলতেছি। কিন্তু এটাকে প্যারালাল বলতে পারতেছি না, কেন? কারণ এই রেজিস্ট্যান্সে এক প্রান্ত এখানে আরেক প্রান্ত এখানে, এই প্রান্তের সাথে এই দুই শাখার কোনো কানেকশন আছে? তাহলে এটাকে কি এর সাথে প্যারালাল বলতে পারবো? প্যারালাল বলতে পারবো না। তবে হ্যাঁ, এই থেকে এই সম্পূর্ণ অংশটুকে এদের কি প্যারালাল, কিন্তু এখানে তো ভোল্টেজ সোর্স, তখন তার এই ভোল্টেজ সোর্স থাকার কারণে এটার সাথে আর কোনো কানেকশনই থাকবে না। কারণ সমতুল্য রেজিস্ট্যান্স শুধু কি রেজিস্ট্যান্স দেওয়া হয়, কখনো ভোল্টেজ দেওয়া কি হবে, যার মাঝখানে ভোল্টেজ সোর্স থাকবে। তাহলে এখান থেকে তো আমি চিন্তা করবো না, তখন আমাকে এর আড়াআড়িতে কি বের করতে হবে, সমতুল্য রেজিস্ট্যান্সটা বের করতে হবে। এটা আমরা রোধ নির্ণয় শিখবো, সমস্যা নাই। তবে মিক্স সার্কিটটা হচ্ছে কি একটা সিরিজ এবং প্যারালালের সংমিশ্রণে যে সার্কিটটা তৈরি হবে, এবং ওর ভিতরে আমাদের প্যারালালের সার্কিটের তিনটা বৈশিষ্ট্য এবং সিরিজ সার্কিটের তিনটা বৈশিষ্ট্য, মোট 6টা বৈশিষ্ট্যকে চিন্তা করে ম্যাথটা কি করতে হবে, সলিউশন বা ম্যাথটাকে বিশ্লেষণ করতে হবে বা সার্কিটটাকে বিশ্লেষণ করতে হবে। আমি কি মিক্স সার্কিট বিষয়টা বুঝাইতে পারছি? ওকে, তাহলে আমরা একটা মিক্স সার্কিটে আলাদা কোনো বৈশিষ্ট্য নাই, সিরিজের তিনটা বৈশিষ্ট্য, প্যারালালের তিনটা বৈশিষ্ট্য, তিনটাকে 6টা বানিয়ে দিব। তাহলে এই 6টা বৈশিষ্ট্য হবে মিক্স সার্কিটের বৈশিষ্ট্য। এবং মিক্স সার্কিটের সংজ্ঞাটা আমরা দিব, যে সার্কিটে সিরিজ এবং প্যারালাল উভয় প্রকার সার্কিট থাকবে তাকে আমরা কি বলবো, মিক্স সার্কিট বলবো। তাহলে এই পর্যন্ত হইলো আমাদের কি একটা ডিসি সার্কিটের বেসিক আলোচনা। আমরা এই পর্যন্ত বা 3টা ক্লাস ভরা আমাদের ডিসি সার্কিটের যে বেসিক আলোচনাগুলো ছিল এগুলাই আলোচনাগুলো করলাম। তবে হ্যাঁ, ডিসি সার্কিটে আরও কিছু বেসিক লাগবে আমাদের। তো এই বেসিকগুলো আমি যদি একসাথে বলে দিই বা একসাথে শুধু আলোচনা করে দিই, পরবর্তীতে ম্যাথ করতে আমাদের প্রবলেম হবে। এখন কিছু কিছু স্টেপ বাই স্টেপ যাবো। ওই যে আমরা এই জন্যই ডিসি সার্কিটের যে টপিকগুলো আমি ফার্স্ট ক্লাসে বলছি যে আমরা বেসিক আলোচনা যতটুকু করলাম, এখন আমরা রোধ নিয়ে শিখবো, কারেন্ট নিয়ে শিখবো। আচ্ছা, লিঙ্কটা একটু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। এই জন্য আমরা এই বেসিক পর্যন্ত কি একদম কমনলি আলোচনা করে ফেলছি আর কি। এখন যেই আলোচনাগুলো আসবে সেটা সাধারণত টপিক ওয়াইজ আসবে। এই জন্য বাকি যে বেসিকগুলো আছে আমরা টপিক ধরে ধরে যখন টপিকে আসবো ওই টপিকের বেসিক আলোচনা করবো, দেন আমরা ওই টপিক সম্পর্কে ম্যাথ বা আদার্স যত ডিটেলস থাকবে সবগুলো দেখবো আর কি। এই জন্য বাকি ডিটেলসগুলো আস্তে আস্তে আমাদের দেখতে হবে, একসাথে দেখতে পারবো না আর কি, হ্যাঁ। আচ্ছা, তবে হ্যাঁ, আরেকটা ডিটেলস বাকি আছে, সেটা হচ্ছে, আচ্ছা এটাও আমাদের পরে লাগবে যখন আমরা টপিকে যাবো, লাগবে। তবে এখন লাগবে না, দরকার নেই আমাদের, হ্যাঁ। তাহলে এখন আমরা যেটা শিখবো হচ্ছে মূল টপিকে, সেটা হচ্ছে রোধ নির্ণয়। তো রোধ নির্ণয়ের সময় আমাদের কোশ্চেনে বলবে যে কোনো একটা সার্কিট দিয়ে দিবে, বলবে এই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স কত, অথবা বলবে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত, অথবা বলবে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। তার আমাদের এই বিষয়গুলো একই জিনিসকে আহ, নির্দেশ করে আর কি। যদি বলে মোট রোধ, মোট রোধ কত, যে কথা যদি বলে মোট রেজিস্ট্যান্স কত, তাহলে মোট রোধ, মোট রেজিস্ট্যান্স, তারপরে বলে টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স, যদি বলে সমতুল্য রোধ, বললে সমতুল্য রেজিস্ট্যান্স। এই যে যে বিষয়গুলো আমি বললাম এখানে 1 2 3 4 5টা, এই 5টাকে একই জিনিসকেই নির্দেশ করে। যদি আমাকে মোট রোধ বের করতে বলে তাহলে মোট রোধ বের করব, যদি বলে মোট রেজিস্ট্যান্স কত তাহলে মোট রোধ বের করব, যদি বলে টোটাল রেজিস্ট্যান্স কত তাহলে টোটাল রেজিস্ট্যান্স বের করব, যদি বলে সমতুল্য রেজিস্ট্যান্স কত তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স বের করব, যদি বলে সমতুল্য রোধ কত তাহলে টোটাল রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স বের করো। মানে মোট কথা যেটাই বলুক না কেন একই জিনিসকে নির্দেশ করে আর কি। তো এই কথা এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে আর কি। এই জন্য আমি জাস্ট এটা লিখে দিলাম যাতে কোনো কনফিউশন না থাকে যে সমতুল্য রেজিস্ট্যান্স বা মোট রেজিস্ট্যান্স একই জিনিস কিনা, হ্যাঁ। এই জন্য একটু বললাম। ওকে, এখন আমি রোধ নির্ণয়ের সময় কি জিনিসটা খেয়াল রাখবো, সেটা হচ্ছে রোধ নির্ণয় সাধারণত কোনো একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স যদি থাকে সার্কিটে, তাহলে সেই সিঙ্গেল ভোল্টেজ সোর্সের আর সাপেক্ষে কি করা হয়, রোধ নির্ণয়টা করা হয়। একটা সার্কিটের সিঙ্গেল ভোল্টেজ সোর্স থাকবে, তাহলে সেই সিঙ্গেল ভোল্টেজ সোর্সের সাপেক্ষে কি করা হয়, রোধ নির্ণয় করা হয়। যদি একাধিক ভোল্টেজ সোর্স থাকে তখন সেটা রোধ নির্ণয়ের জন্য বা সমতুল্য রোধ নির্ণয়ের জন্য আমাদের কোনো একটা প্রসেসে যাইতে হয় আর কি। তবে থাকবে না যদি আমাকে সমতুল্য রোধ বের করতে বলে, শুধুমাত্র একটা সিঙ্গেল সোর্সই থাকবে, সেই সিঙ্গেল সোর্সের সাপেক্ষে কি করবে, আমাকে সমতুল্য রোধটা বের করতে হবে। আর যদি সোর্স না থাকে তাহলে পয়েন্ট থাকবে। যেমন আমার কাছে যদি এরকম একটা সার্কিট থাকে, একটু আগে যেটা আমি
এইটা একটা আমরা সার্কিট বললাম। তাহলে এই সার্কিটের যদি সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে বলে, তাহলে এই যে সোর্সটা আছে এই সোর্সের সাপেক্ষে কি করতে হবে, সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে হবে। অথবা কোনো একটা সার্কিটে সোর্স থাকবে না, ডিরেক্ট এভাবেই সরাসরি রেজিস্ট্যান্স দেওয়া থাকবে, তবে এর বিভিন্ন পয়েন্ট থাকবে। সাপোজ বলে দিবে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এভাবে বলে দিবে। তখন আমাকে কোশ্চেনে বলবে আর এ বি বের করো, আর এ বি বের করো। তখন আমাকে বুঝে নিতে হবে আর এ বি এর সাপেক্ষে সমতুল্য রোধটা বের করতে বলছে। অথবা এখানে বি না দিয়ে এই পয়েন্টে বি দিয়ে দিবে। তার মানে যদি কোনো একটা শুধু সার্কিট থাকে, সেখানে যদি ভোল্টেজ সোর্স না থাকে, তাহলে অবশ্যই বলে দিবে কোন দুইটা পয়েন্টের আড়াআড়িতে কি করতে হবে, সমতুল্য রেজিস্ট্যান্সটা বের করতে হবে বা মোট রেজিস্ট্যান্স বের করতে হবে। তখন ওই দুই পয়েন্টের আড়াআড়িতে আমাকে কি করতে হবে, সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে হবে। আর যদি ভোল্টেজ সোর্স থাকেই সার্কিটে, তাহলে আমাকে সবসময় ওই ভোল্টেজ সোর্সের সাপেক্ষে কি করতে হবে, মোট রেজিস্ট্যান্সটা বের করতে হবে। এইটুকু কি সবাই বুঝছি? ওকে। এখন যদি আমাদের আড়াআড়িতে ভোল্টেজ সোর্স বা আর এ বি বের করতেই বলে, তখন আমরা একটা জিনিস চিন্তা করে নেব। আমরা একটু আগেই জানি যে আমরা সাধারণত ভোল্টেজ সোর্সের আড়াআড়িতে কি করা হয়, সমতুল্য রেজিস্ট্যান্সটা বের করা হয়। তবে যদি কোনো একটা পয়েন্টের আড়াআড়িতে ভোল্টেজ সোর্স বের করতে বলে, তখন আমরা মনে মনে একটা ভোল্টেজ সোর্স কল্পনা করে নিব। কিভাবে কল্পনা করব, যে এই যে আমাদের আর এ বি আছে, এই আর এ বির আড়াআড়িতে একটা ভোল্টেজ সোর্স কল্পনা করে নিই। কারণ আমরা জানি ভোল্টেজ সোর্সের আড়াআড়িতে কি করা হয়, সমতুল্য রেজিস্ট্যান্স বের করা হয়। আমি যদি এর আড়াআড়িতে একটা ভোল্টেজ সোর্স কল্পনা করে নেই, তাহলে ওর আড়াআড়িতে সমতুল্য রেজিস্ট্যান্স বের করা যে কথা, আর এ বি এর আড়াআড়িতে সমতুল্য রেজিস্ট্যান্স বের করা একই কথা। এই জন্য আমরা সব কি করবো, যদি কখনো কোনো পয়েন্টের আড়াআড়িতে সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে বলে বা মোট রেজিস্ট্যান্স বের করতে বলে, ওই পয়েন্টের আড়াআড়িতে কি করে নিব, একটা ভোল্টেজ সোর্স কল্পনা করে নিব। আর যদি ভোল্টেজ সোর্স দেওয়াই থাকে, তাহলে সেই ভোল্টেজের আড়াআড়িতে কি করব, একটা সমতুল্য রেজিস্ট্যান্স কি কল্পনা করে নিব। এখন এটা অনেকেই বলতে পারে যে ভাই পজিটিভ প্রান্ত কোনটা দিব, নেগেটিভ প্রান্ত কোনটা দিব। এটা একটা সহজ আনসার হচ্ছে, যদি কোশ্চেন এরকম থাকে বি এ বি, তখন ধরে নিতে হবে প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা কি নেগেটিভ। তার মানে এ প্রান্তটা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত, বি প্রান্তটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রান্ত। তার মানে বি এ বি মানে হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের বি এ বি, যেটা এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তার মানে যদি আমাকে বলে বি বি এ কত, তাহলে এখন বিটাকে পজিটিভ ধরতে হবে, এটাকে কি ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে। তার মানে বিটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এভাবে ভোল্টেজ সোর্সটা কি করতে হবে, অঙ্কন করতে হবে। তার মানে একটা ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে যেটা প্রথমে থাকবে তাকে সবসময় পজিটিভ প্রান্ত ধরতে হবে, যেটা পরে থাকবে সেটা সবসময় কি নেগেটিভ প্রান্ত ধরতে হবে। তাই এদিকে আমাদের ওই প্রথমে যে বলছি এটা, যে এই পয়েন্টের আড়াআড়িতে একটা ভোল্টেজ সোর্স কল্পনা করে নেব, আর ভোল্টেজ সোর্সের আড়াআড়িতেই সমতুল্য রেজিস্ট্যান্স বের করে নেব। এই দুটো কি লিখে দিতে হবে, সবার মনে থাকবে না? হ্যালো? ওকে। তা আমি এখন এখানে একটু এখন ম্যাথের দিকে যাই। এখন আমরা রোধ নির্ণয় শুরু করছি। এখন রোধ নির্ণয়ের জন্য আমাদের যা দরকার অলরেডি শিখে ফেলছি, সেটা হচ্ছে আমার সিরিজ প্যারালাল বৈশিষ্ট্য। যে আমি কখন বুঝবো সেটা সিরিজ আছে, কখন বুঝবো এটা প্যারালাল আছে। তার মানে আমার কাছে যদি একটা সার্কিট থাকে, এই সার্কিটের যদি সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে বলে, তাহলে আমি কার সাপেক্ষে চিন্তা করব, ভোল্টেজ সোর্সের সাপেক্ষে চিন্তা করব। এখন ভোল্টেজ সোর্সের সাপেক্ষে চিন্তা করব, এখানে সার্কিটের ভিতরে কিভাবে চিন্তা করব, সার্কিটের ভিতরে চিন্তা করা একটা মাত্র ওয়ে, সেটা হচ্ছে ওকে। এটা হচ্ছে নর্মাল বেসিক। হ্যাঁ, এটা এটার জন্য আলাদাভাবে চিন্তা করা বা এটার জন্য আলাদাভাবে চিন্তা করতে হবে না। হ্যাঁ, এটা জাস্ট মনে রাখলে হবে। বলছি যেখানে বুঝবো সেখানে সিরিজ আছে, সেখানে সিরিজ করে নেবে। যেমন এই সার্কিটে আমি যেখানে বুঝবো সিরিজ আছে, সিরিজ মানে কি, কারেন্ট প্রবাহের একটি মাত্র রাস্তা আছে। সাপোজ এটাও 5, এটাও 5, এটা 10, এটা এটা ধরলাম, এটা 5, এটা 2.5, এটা 5। সাপোজ এই একটা সার্কিট, এই সার্কিটে এটা ধরো 100 ভোল্ট আছে। এই সার্কিটে আমি সমতুল্য রেজিস্ট্যান্স বের করবো। তাহলে এখানে আমি চিন্তা করব, যেটা
যেখানে সিরিজ আছে সেখানে আমি সিরিজ করে নিব। সাপোজ এই সার্কিটে আমি বুঝতেছি এই 5 আর এই 5 কি আছে, সিরিজ আছে। কারণ আমি সিরিজ সার্কিট কিভাবে বুঝছি, সিরিজ সার্কিট বুঝছি যে অংশটুকুতে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকবে সেটাকে আমি সিরিজ সার্কিট বলবো। তাই এটা তো সিরিজ সার্কিট একদম নর্মাল থাকবে না, আমাকে মিক্স আপ থাকবে, মানে মিক্স সার্কিটগুলো থাকবে। তাহলে এই সার্কিটে সিরিজ আছে, প্যারালাল আছে। তা আমি যেখানে বুঝবো যে আমি বুঝতে পারতেছি এখানে সিরিজ আছে, ওই অংশটুকু আমি সিরিজ করে নিব। আমি যে অংশটুকুতে বুঝবো এই অংশটুকু প্যারালাল আছে, সেই অংশটুকু আমি প্যারালাল করে নেব। কিভাবে দেখি, এই 5 আর এই 5 সিরিজ আছে আমি বুঝতেছি। কিভাবে বুঝতেছি, এখান থেকে কারেন্ট প্রবাহিত হয়ে এখানে আসা একটা মাত্র পথ আছে। তাহলে এই দুটাকে আমি কি করে করবো, সিরিজ করতে পারবো। এই দুটাকে সিরিজ করলে সমতুল্য রেজিস্ট্যান্স কত হবে, 5 + 5 = 10 হবে। তাহলে এই সার্কিটটা এখন আমি এভাবে আঁকাইতে পারি। এই দুইটা 5 আর 5 মিলা কত হয়ে গেছে, 10 হয়ে গেছে। তাহলে এই সার্কিটটাকে আমি একটা সার্কিটে বানিয়ে ফেলেছি। এখন পরবর্তী বলছি কি, যেখানে প্যারালাল বুঝো সেখানে প্যারালাল করে নিব এবং ভোল্টেজ সোর্স এর দিকে সার্কিটটাকে ছোট করতে থাকবো। তাহলে আমি এখানে ভোল্টেজ সোর্স যেদিকে থাকবে, ওই যে যেখানে আমি সিরিজ বুঝতেছি সেখানে সিরিজ করতেছি, যেখানে প্যারালাল বুঝতেছি সেখানে প্যারালাল করতেছি, করে করে আস্তে আস্তে সার্কিটটা ছোট হবে কোন দিকে, ভোল্টেজ সোর্সের দিকে। জাস্ট এই ফর্মুলাটা ফলো করলেই হবে, অটোমেটিকলি কি হয়ে যাবে, সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের হয়ে যাবে। এখন আমি একবারে করতে চাবো। তাহলে এই 10, এটা হচ্ছে 10, এটা হচ্ছে কত 5, আর এটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 5, বাকিগুলো সেমই ছিল, জাস্ট আমি এই দুটো। এখন এই 10, এই 10, এই 5, এই তিনটা কিসে আছে, প্যারালাল আছে। বুঝতেছি কিভাবে, এখানের কারেন্টটা এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে একাধিক দিক দিয়ে কি হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। তারা কিসে আছে, অবশ্যই প্যারালাল আছে। অথবা এই তিনটা রেজিস্ট্যান্সের কমন পয়েন্ট কোথায়, এখানে। আর এই তিনটা রেজিস্ট্যান্সের কমন পয়েন্ট কোথায়, এখানে। যে কমন পয়েন্ট সেম থাকলেও তারা কি হয়, প্যারালাল হয়। তাহলে আমি বলতে পারি 5, 10 আর 10 এরা কিসে আছে, প্যারালাল আছে। এখন এই তিনটাকে যদি আমি প্যারালাল করি তাহলে কি আসবে, 10 ইনভার্স প্লাস 10 ইনভার্স প্লাস হচ্ছে 5 ইনভার্স, মনে আছে কিনা। তাহলে এখানে ওভারঅল কি করতে হবে, ইনভার্স করতে হবে। কারণ আমাদের একটু আগে প্যারালাল শিখে আসলাম, যদি কখনো প্যারালাল করতে হয় সবগুলোকে উল্টিয়ে যোগ করে আবার কি করতে হবে, উল্টাইতে হবে। এটা হচ্ছে প্যারালালের নিয়ম। তাহলে আমি ওই প্যারালাল সার্কিটে কি পাবো, সমতুল্য রেজিস্ট্যান্স পাবো। তাহলে এই সম্পূর্ণ অংশটুকু যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসবে কি 2.5 ওহম আসবে। তাহলে এই তিনটাকে আমি কি করে ফেলছি, 2.5 বানিয়ে ফেলছি। তাহলে এইটা হচ্ছে কি এখন এরকম হয়ে গেছে। ওকে ওকে ওকে, তাহলে এখানে আসতেছে কত, 2.5, এটাও আসতেছে 2.5, এটা হচ্ছে আমাদের 5। ওকে, আমি প্রথম থেকে আবার আসতেছি। হ্যাঁ, আমাকে বলছে এই একটা সার্কিট দেওয়া আছে, তো এই সার্কিটের বা সাধারণত কোনো একটা সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে গেলে আমরা কিভাবে চিন্তা করব, চিন্তা করব এটাই, যেখানে আমি বুঝবো সিরিজ আছে সেখানে সিরিজ করে নিব, যেখানে আমি বুঝবো প্যারালাল আছে সেখানে প্যারালালটা করে নিব। করার পরে আমি কি করব, আস্তে আস্তে ভোল্টেজ সোর্সের দিকে সার্কিটটা কি করবো, ছোট করবো। কারণ আমাকে কি করতে হবে, ভোল্টেজ সোর্সের সাপেক্ষেই সমতুল্য রেজিস্ট্যান্সটা বের করতে হবে। কারণ আমাদের কোনো একটা সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করা মানে হচ্ছে ভোল্টেজ সোর্সের সাপেক্ষে কি করা, সমতুল্য রেজিস্ট্যান্স বের করা। তাহলে এই কাজটা আমাকে এখানে কি করতে হবে, এই কথার অর্থটা বুঝছি কিনা আমরা। হ্যালো, আচ্ছা, এবার আসি। এই সার্কিটটা আমার দেওয়া আছে, এই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স আমাকে সাপোজ বের করতে বলছে। তাহলে এই সার্কিটে আমি কোথায় বুঝতেছি সিরিজ আছে, কোথায় বুঝতেছি প্যারালাল আছে। আমি একটা জায়গায় বুঝতেছি এই 5 আর এই 5 কি আছে, সিরিজ আছে। তাহলে এই 5 আর 5 সিরিজ মানে কি, তারা পরস্পর কি হবে, সিরিজ থাকা। সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করার শর্ত কি, বা একটা সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স কিভাবে বের করে, তার থেকে তিনটা বৈশিষ্ট্য আছে। সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স তার 3 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্যতে সে কি বলছে, যে একটা সিরিজ সার্কিটের যতগুলো লোড থাকবে প্রত্যেকটা লোডের যোগফলই হবে তার সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে এই একটা সিরিজ সার্কিটে কয়টা লোড আছে, একটা 5 ওহমের, আটা হচ্ছে 5 ওহমের, দুইটা লোড আছে। তার দুইটা লোডের যোগফলই হবে তার সমতুল্য রেজিস্ট্যান্স। তার দুইটা লোডকে যোগ করছে কত পাইছি, 10 পাইছি। তা এই 10টা কার বিনিময়ে হয়েছে, জাস্ট এই দুইটা লোডের যোগফল হয়েছে। তাহলে বাকি অংশটা তো কিচ্ছু করি নাই, বাকি অংশটুকু সেম রাখছি, জাস্ট এই 5 আর 5 মিলে এখানে আমি 10 বানাইছি। এইটুকু বুঝছি সবাই। এবার আসি, তাহলে এখন আমি এই সার্কিটে এখান এখান থেকে কিন্তু এখানে চলে আসছি। তো এখন এই সার্কিটে খেয়াল করব, এই সার্কিটে দেখি কোথায় সিরিজ আছে কোথায় প্যারালাল আছে। আমি এখানে বুঝতেছি এই যে 5, এই যে 10 এবং এই যে 10, এই তিনটা কিসে আছে, প্যারালাল আছে। সেটা কিভাবে বুঝছি, তার বৈশিষ্ট্য দেখে, মানে প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য দেখে। প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্যের মধ্যে কত নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্যই ছিল, বা তার সংজ্ঞাটাই ছিল, যদি কোনো একটা সার্কিটের কারেন্ট কি হয়ে যায়,
ভাগ হয়ে যায় বা কারেন্ট প্রবাহের একাধিক রাস্তা থাকে তারা কিসে আছে, প্যারালাল আছে। তাহলে এখানে যে কারেন্টটা আছে এই কারেন্টটা কয়টা রাস্তা আছে, তিনটা রাস্তা আছে। এই তিনটা রাস্তা দিয়ে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এই তিনটা শাখায় কি আছে, প্যারালাল আছে। এটা দিয়ে বুঝতে পারি। তবে বোঝার আরেকটা শর্টকাট টেকনিক, আমি কারেন্ট দেখবোই না, আমি দেখবো কোন কোন শাখাগুলা অথবা কোন কোন রেজিস্ট্যান্স গুলা তাদের কমন পয়েন্টগুলো কি আছে, সেম আছে। যেমন এই তিনটা শাখারই কমন পয়েন্ট কি, এখানে একটা আছে, কারণ এই একটা একটা তিনটা শাখা এখানে সংযুক্ত আছে। আবার এই তিনটা শাখা অপর জায়গায় কি আছে, কমনই আছে। তারপরে একাধিক শাখার কমন প্রান্তগুলো যদি সেম থাকে তারা অবশ্যই অবশ্যই পরস্পরের কিসে আছে, প্যারালাল আছে। তাহলে এই তিনটাই কি আছে, পরস্পরের প্যারালাল আছে। সেটা আমরা তাদের বৈশিষ্ট্য শিখে আসছি একটু আগে, সেই বৈশিষ্ট্য থেকে এটা বুঝতেছি আমি। তাহলে এই তিনটা প্যারালাল আছে, প্যারালাল করে নিতে হবে। তাই আমি প্যারালাল করে নিলাম। 10 ইনভার্স 10 ইনভার্স 5 ইনভার্স। আমি প্যারালালের কত নম্বর বৈশিষ্ট্য, এটা সমতুল্য রেজিস্ট্যান্স বের করার সূত্র, সেটা হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য। বলছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে উল্টিয়ে যোগ করলে মোট রেজিস্ট্যান্সের উল্টানো মানের সমান পাই। এখান থেকে আমি একটা জিনিস সূত্র তৈরি করছিলাম যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে উল্টিয়ে যোগ করব, দেন সেই আনসারটাকে আবার উল্টিয়ে দিব, তাহলে কি পাবো, সমতুল্য রেজিস্ট্যান্স পাবো, যেটা আমরা একটু আগে প্রমাণ করলাম এবং শিখে আসলাম। এই কাজটা এখানে আমি করছি, যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে উল্টিয়ে যোগ করছি, আবার মোট ওভারঅল কি করে দিছি, উল্টিয়ে দিছি, তাহলে আমি কি পাইছি, যে আনসারটা পাইছি এটা হচ্ছে সমতুল্য রেজিস্ট্যান্স। এটা কিভাবে বের করছি, ক্যালকুলেটরে প্রথমে আমরা 10 10 চাপবো, তারপর ইনভার্স চাপবো, প্লাস দিয়ে আবার 10 চাপবো, ইনভার্স চাপবো, প্লাস দিয়ে আবার 5 চাপবো, ইনভার্স চাপবো, চাপার পরে এই পাশে একটা ব্র্যাকেট দিব, এই পাশে একটা ব্র্যাকেট দিব, আবার ইনভার্স চাপবো, চাপ দিলে এখানে সমান চাপ দিলে, ইকুয়াল চাপ দিলে এই আনসারটাই দেখাবো। সবাই একটু ক্যালকুলেটর ট্রাই করো, যদি পাশে ক্যালকুলেটর থাকে এটাই আসবে। তার আনসারটা কত আসলো, 2.5 আসলো। তাহলে এই 2.5 কোনটা, এই যে এই পর্যন্ত কোনটি সার্কিট আগেরটাই ছিল, আগে কোনো কিছু চেঞ্জ হয়নি, আমি চেঞ্জ করছি কোনটা, তিনটাকে, এই তিনটাকে। তো এই তিনটা মিলে কটা হয়েছে, একটা হয়েছে, সেটা কত, 2.5। এই 2.5 এখানে লিখছি। এইটুকু কি সবাই বুঝছি? ওকে, এখন আবার এই সার্কিটে দেখবো। এখন এই সার্কিটে কি আছে, এই সার্কিটে আমি কোথায় সিরিজ বুঝতেছি, শুধু বুঝতেছি এই 2.5 আর এই 2.5 কি আছে, সিরিজ আছে। কিভাবে বুঝছি, সিরিজ সার্কিটের তাদের বৈশিষ্ট্য অনুসারে। কারণ সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যই বলছে কারেন্ট কি থাকবে, সমান থাকবে। যখনই কারেন্ট সমান থাকবে বা কারেন্ট প্রবাহের একটি মাত্র রাস্তা থাকবে, সেটাকে আমি সিরিজ সার্কিট বলবো। তাহলে এই 25 আর এই 25 এর ভিতরে কি কারেন্ট প্রবাহের একটি মাত্র রাস্তা, তো এই দুইটা কিসে আছে, অবশ্যই সিরিজ আছে। তাহলে এই দুইটাকে সিরিজ করা মানে কি, 2.5 প্লাস হচ্ছে 2.5 করা, মানে সিরিজ সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করার নিয়ম। তাহলে 5 ওহম আসতেছে। তাহলে এই সার্কিটটা এখন এরকম হয়ে গেল, এটাও 5, এটাও কি হয়ে গেছে, 5 হয়ে গেছে। তাহলে দেখতেছি আমি এই সার্কিটটা আরো ছোট হয়ে গেছে, কারণ যে লাস্টে কি বলছি, ভোল্টেজ সোর্সের দিকে সার্কিটটা ছোট করতে থাকবো। এই যে ছোট করতেছি আমি ভোল্টেজ সোর্সের দিকে, ভোল্টেজ সোর্স যেখানে আছে সেখানেই কিন্তু রাখছি আমি। আবার এখন এই দুইটাতে কি বুঝতেছি, যে এখানে কারেন্ট আছে, কারেন্ট প্রবাহের কয়টা রাস্তা হয়ে গেছে, দুইটা রাস্তা হয়ে গেছে। অথবা এই শাখা এবং এই শাখার এখানে একটা সংযোগ কমন পয়েন্ট, এখানে একটা সংযোগ কি কমন পয়েন্ট, যে কোনো একটা বিবেচনা করলেই হবে। তবে শর্টকাটটা বিবেচনা করেই বেশি উত্তম হবে, কারণ সার্কিট যত জটিলের দিকে যাবে তখন ওই কারেন্ট প্রবাহ দেখে আমি প্যারালাল বুঝতে পারবো না, তখন এটা দেখেই বুঝতে হবে যখন আমরা বড় বড় সার্কিট সলিউশন করতে যাবো। তখন এই জন্য শর্টকাটটা বেশি মনে রাখা ভালো, যে যদি একাধিক শাখার কমন পয়েন্টগুলা সেম ভাবে কানেক্ট থাকে, তাহলে তারা পরস্পরের অবশ্যই কিসে আছে, প্যারালাল আছে। তাহলে এই দুটা কি, এখানে কমন পয়েন্টে সংযুক্ত, এখানে কমন পয়েন্টে কি সংযুক্ত, তাহলে তারা অবশ্যই কিসে আছে, পরস্পরের প্যারালাল আছে। তো এই দুটাকে যদি প্যারালাল করি, 5 প্যারালাল 5 করি, তার আনসার আসবে 2.5 ওহম। তাহলে এই দেখো সার্কিটটা কি, একটা সার্কিটে আমাদের কি হয়ে গেল, রূপান্তর হয়ে গেল 2.5 ওহম। এটাই হচ্ছে ফাইনাল আনসার, মানে কি সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স, এটাই হলো আমাদের কি ফাইনাল আনসার। আচ্ছা, তবে আর একটা শর্টকাট দেখায় রাখি টেকনিক, সেটা হচ্ছে যদি কখনো রেজিস্ট্যান্সের মান সমান থাকে, যদি কখনো রেজিস্ট্যান্সের মান সমান থাকে, তাহলে রেজিস্ট্যান্স সংখ্যা দ্বারা ভাগ করলে সমতুল্য রেজিস্ট্যান্স বের হয়ে যায়। এটা কেন হয় সেটা প্রমাণটা আমি দেখাই। সাপোজ আমার কাছে কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে, সেটা কত, 5 ওহম আর একটা 5 ওহমের। তাই এই দুইটা রেজিস্ট্যান্সকে যদি প্যারালাল করি, আনসার আসবে 2.5। মানে এই 5 ওহমের একটা রেজিস্ট্যান্স আর একটা 5, তাহলে 5 আর 5 কে 2 দ্বারা ভাগ করলে আসবে কত, 2.5। এটাই হবে আনসার। কেন হয় আমি আবার বোঝাচ্ছি, যে R1 ইনভার্স প্লাস হচ্ছে R2 ইনভার্স, এর উপরে কি ওভারঅল ইনভার্স, এটাই তো আমাদের প্যারালাল সংজ্ঞা অনুসারে। তাহলে R1 ইনভার্স মানে কি 1/R1 প্লাস R2 ইনভার্স মানে কি 1/R2, এরও কি ওভারঅল ইনভার্স। তাহলে এখানে আমি যদি R1 R2 কি নেই, কমন নেই, তাহলে R1 R2 কি নেই, আচ্ছা R1 R2 তো সমান মান, এটা R2 শর্টকাটে করি, R1 যে কত 1/R2 কি একই কথা, কারণ দুইটা কি সেম ভ্যালু। তাহলে এখানে আমি লিখতে পারি 2 × 1/R1, মানে যোগ করলাম, এর উপরে কি আসতেছে ইনভার্স 1। এই ইনভার্স 1টা মানে কি, নিচেটা উপরে যাবে, উপরেটা নিচে আসবে, তাহলে R1 বাই কত 2, R1 বাই কত আসতেছে 2 আসতেছে। তার মানে আমি এটা দেখতেছি, আমি এখানে রেজিস্ট্যান্স নিচ্ছি দুইটা,
রেজিস্ট্যান্স নিচে দুইটা, এই জন্য টু দ্বারা কি হয়েছে ভাগাইছে রেজিস্ট্যান্সের ভ্যালুকে। যদি রেজিস্ট্যান্স নিতাম 3টা তখন 3 দ্বারা ভাগ করতাম, যদি রেজিস্ট্যান্স নিতাম 5টা তাহলে 5 দ্বারা ভাগ করতাম। তার মানে যদি রেজিস্ট্যান্সের মান সমান থাকে তাহলে ওই ভ্যালুকে তার রেজিস্ট্যান্স সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে কি হয়ে যায় সমতুল্য রেজিস্ট্যান্স বের হয়ে যায়। শর্টকাট টেকনিক। আর যদি কেউ মনে না করে, না আমরা শর্টকাটে করবো না, আমরা এভাবেই করবো 5 ইনভার্স প্লাস হচ্ছে 5 ইনভার্স প্লাস হচ্ছে বাদে হচ্ছে ওভারঅল ইনভার্স, এটাকে করলে আনসার 2.5 ওহম আসবে। মানে 5কে 2 দ্বারা ভাগ করলে যে কথা এটা করা কি একই কথা। এইটুকু কি সবাই বুঝাইতে পারছে? এটা হচ্ছে শর্টকাট টেকনিক আর কি। হ্যাঁ, যেমন রেজিস্ট্যান্সের মান সমান থাকলে রেজিস্ট্যান্স সার্কিট হচ্ছে এটাই। হ্যাঁ, এই যে সার্কিট, এই সার্কিট আমি কি দেখতেছি, এটাও 5, এটাও কত 5, তাহলে এটাও যদি 5 ওহম থাকে, এটাও যদি 5 ওহম থাকে, তাহলে রেজিস্ট্যান্সের মান সমান। তো রেজিস্ট্যান্সের মান যদি সমান থাকে তাহলে কি রেজিস্ট্যান্সের যে কোনো একটা মানকে ওই রেজিস্ট্যান্স সংখ্যা দ্বারা ভাগ করলে কি হয়ে যায় সমতুল্য রেজিস্ট্যান্স হয়ে যায়। তখন কি করবো আমরা 5 প্যারালাল যদি কি করি 5 করি, তাহলে 5কে কয়টা রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স 2 দ্বারা ভাগ করবো, 5 ভাগ 2 কত আসবে 2.5 আসবে। অথবা আমরা এটাকে, আচ্ছা এটা পরে লিখতেছি, তাহলে অথবা এটাকে আমি কিভাবে বের করি 5 ইনভার্স প্লাস হচ্ছে 5 ইনভার্স ওভারঅল ইনভার্স লিখি, একই কথা। কি বুঝাইতে পারছি? ওকে ওকে ওকে। আচ্ছা, তাহলে আমরা একটা সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স কিভাবে বের করলাম, যে যেখানে বুঝবো সিরিজ সেখানে সিরিজ করে নিব, যেখানে বুঝবো প্যারালাল সেখানে প্যারালাল করে নিব, দেন ভোল্টেজ সোর্সের দিকে সার্কিটটাকে ছোট করতে থাকবো, তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স বের হয়ে যাবে আর কি। তবে এত বড় স্টেপে করার কি সময় থাকবে আমাদের? মানে এত বড় একটা ম্যাথ, এই ছোট একটা ম্যাথে আমি 5টা স্টেপে যাই এইখানে যা সমতুল্য রেজিস্ট্যান্স বের করলাম, এভাবে তো আমরা করতে পারবো না, বা করতে পারবো কিন্তু পরীক্ষা হলে আমার সময় থাকবে না এত বড়ভাবে। তবে এই ম্যাথে আমরা এক লাইনে সলিউশন করে ফেলবো, এটাও আমরা আস্তে আস্তে শিখতে হবে। তবে পরবর্তীতে আমাদের কি ওই এক লাইনেই সলিউশন করবো, আমরা কখনো এত বড়ভাবে করবো না। তো এখান থেকে একটা জিনিস আমি এটা লেখার কারণ আছে, বা আমি একটু ডিটেলসে করার কারণ আছে, এখান থেকে আমি একটা জিনিস শিখতে হবে বা বুঝতে হবে। আমি যখন এই দুইটাকে সিরিজ করলাম, কইরা যে ভ্যালুটা পাইলাম, এই ভ্যালুটার সাথে বাকি যে অংশটুকু আছে সম্পূর্ণ অংশটুকু কি আছে প্যারালাল আছে। শুধু একটার সাথে না, যে এরকম না যে এই 5 আর 5 যোগ করার পরে এই দুইটা মিলে কয়টা রেজিস্ট্যান্স হয়ে গেছে, একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, সেটা সেই 10। আবার এই 10 বাকি সম্পূর্ণ অংশটুকুর সাথে কি আছে প্যারালাল আছে, এই সম্পূর্ণ অংশটুকুর সাথে পরবর্তী যতগুলো প্যারালাল আছে এই দুটা কিন্তু খেয়াল রাখতে হবে। আবার এই তিনটাকে যখন আমি প্যারালাল করছি তখন তিনটা মিলে কয়টা রেজিস্ট্যান্স হয়ে গেছে, একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, সেই রেজিস্ট্যান্সটা বাকি অংশটুকুর সাথে কানেক্ট হয়েছে। আবার এই দুইটাকে যখন আমি কি সিরিজ করে বলছি একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। এখান থেকে আমি এইটুক বুঝলাম যে আমি যখন একাধিক রেজিস্ট্যান্সকে সিরিজ করব অথবা একাধিক রেজিস্ট্যান্সকে প্যারালাল করব, সেই অংশটুকু মিলে কয়টা রেজিস্ট্যান্স হয়ে যাবে, একটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। তার মানে আমি যখন এক লাইনে ম্যাথটা সলিউশন করতে যাব, এই কল্পনা শক্তিটা আমার মাথায় নিয়ে আসতে হবে যে আমি যেই দুইটা রেজিস্ট্যান্স বা যেই তিনটা রেজিস্ট্যান্সকে, আচ্ছা অনেকে ওয়েটিং রুম দেখাচ্ছে, এতবার জয়েন করা লাগে নাকি বের হয়ে যাওয়া হচ্ছে? তাহলে আমার কাছে এটা চিন্তা করতে হবে আমি যে দুইটা রেজিস্ট্যান্সকে বা যে একাধিক রেজিস্ট্যান্সকে সিরিজ করতেছি অথবা প্যারালাল করতেছি তারা মিলে একটা রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যাচ্ছে। এটা একটু কল্পনা শক্তিতে নিয়ে আসতে হবে, কারণ আমি এই সম্পূর্ণ অংশটুকু এভাবে করব না। আমি যদি এইটুকু অংশ চিন্তা না করি, সাপোজ সবাই এদিকে খেয়াল করি একটু, এই দুইটাকে যখন একটা রেজিস্ট্যান্স করে ফেললাম মানে সিরিজ করে ফেললাম, তারা কয়টা হয়ে গেছে, একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। তখন আমি এই অংশটুকু একটা চিন্তা করবো, মানে একটা রেজিস্ট্যান্স চিন্তা করবো, তখন এই একটা রেজিস্ট্যান্স বাকি দুইটার সাথে কি প্যারালাল হয়ে গেছে না? এটা মনে মনে এটাকে একটা চিন্তা করি, একটু কল্পনা শক্তি নিয়ে আসতে হবে। যদি আমি একটা সার্কিটে সলিউশন করতে চাই, এক লাইনে সলিউশন করতে চাই, একটু কল্পনা করতে হবে। এই অংশটুকু যে একটা রেজিস্ট্যান্স মনে করি আমি, তাহলে এই অংশটুকু এই দুইটার সাথে কি আছে, অবশ্যই প্যারালাল আছে, বোঝাই যাচ্ছে কমন পয়েন্টের সৃষ্টি হচ্ছে। তবে এটা হ্যাঁ প্র্যাকটিস করতে করতে এটা আমাদের সবারই হয়ে যাবে, সবাই পারবে, এটা কঠিন কিছু না, জাস্ট দু একটা ম্যাথে হয়তো একটু কঠিন লাগতে পারে আর কি। তাহলে এখানে আমি তাহলে এটা তো সবাই বুঝছি নাকি, আমি একটু মুছে দিই, এক লাইনে করার ট্রাই করি কিভাবে হয় আর কি। হ্যাঁ, এটা আমি মুছে দিলাম, কারণ আমরা যেহেতু শিখছি এখন আমাদের এক লাইনে শিখতে হবে এই ম্যাথগুলাকে। এখন আমি এখানে আসলাম, এখানে আসা এখানে একটু চিহ্ন রাখতে হবে, সিরিজ চিহ্ন মানে প্লাস চিহ্ন, প্যারালাল চিহ্ন মানে এটা। হ্যাঁ, এই দুইটা চিহ্ন আমাদের একটু খেয়াল রাখতে হবে। এটাকে প্লাস দিয়ে আমরা সিরিজ বুঝাবো, আর এই চিহ্নটা দিয়ে আমি প্যারালাল বুঝাবো। এটা হচ্ছে প্যারালালের চিহ্ন, এটা হচ্ছে সিরিজের চিহ্ন। ওকে ওকে। তাহলে এটা প্যারালাল চিহ্ন, এটা হচ্ছে কি সিরিজের চিহ্ন, এই দুটো বুঝবো আমরা। তাহলে দেখি এই 5 আর এই 5 কিসে আছে, সিরিজ আছে। সিরিজ মানে প্লাস চিহ্ন, তাহলে 5 প্লাস হচ্ছে 5, তারা কিসে আছে, সিরিজ আছে। তাহলে এই দুটাকে সিরিজ করার পরে কয়টা হয়ে গেছে, একটা হয়ে গেছে। সেই একটা রেজিস্ট্যান্স এই 10-এর সাথে এই 5-এর সাথে কিসে আছে, প্যারালাল আছে। তাই আমি প্যারালাল চিহ্ন কি দিব 10, প্যারালাল চিহ্ন কি দিব 5। এখন আমাকে এই যে লিখলাম, এই প্যারালাল চিহ্ন দ্বারা শুধু 5-এর সাথে প্যারালাল বোঝাচ্ছে না,
এটা কি সম্পূর্ণ অংশটুকুর সাথে প্যারালাল বোঝাচ্ছে? তাহলে আদৌ এই যে 5 আর 5 যে সিরিজ করলাম, এই দুইটা মিলে শুধুমাত্র কি 5-এর সাথে এই 10 প্যারালাল, নাকি এই সম্পূর্ণ অংশটুকুর সাথে এই 10 প্যারালাল? একটু আগে দেখে আসলাম অবশ্যই এই দুটো সিরিজ করার পরে এই সম্পূর্ণ অংশটুকুর সাথেই প্যারালাল, শুধু 5-এর সাথে না। এই জন্যই যদি কখনো সিরিজ আর প্যারালাল এরকম কানেকশন আসে, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে এই দুইটা অংশটুকুর সাথে 10 কি আছে এখন, প্যারালাল আছে। কারণ এই পাশে যতটুকু আছে এই সম্পূর্ণ অংশটুকু এখন কাজ করে নিতে হবে, করার পরে এই সম্পূর্ণ অংশটুকুর সাথে কি আছে, 10 প্যারালাল আছে। কিন্তু আবার সেম এটাও প্যারালালের সাথে এটাও প্যারালাল, এখানে কেউ চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিতেও পারে, না দিলেও সমস্যা নাই। কারণ ওই যে যুগ 10 প্লাস 10, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায় কথা, এটা না দেওয়া কি একই কথা। এই জন্য ওই যে যুগ বিয়োগের সময় ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা হচ্ছে। কিন্তু আমি যখন যুগের সাথে ভাগে যাব বা যুগের সাথে গুণনে যাব, তখন অবশ্যই কি ব্র্যাকেট দিয়ে দিতে হবে। কারণ আমি যদি এরকম সিস্টেম করি যে 10 প্লাস হচ্ছে 10 ইন্টু 10, এখন এটা কিন্তু দুইটা মিনিং আছে। একটা মিনিং হচ্ছে অনেকেই বুঝবে এটা 10 ইন্টু 10 প্লাস 10, এটা বুঝবে। আবার অনেকে বুঝবে 10 প্লাস 10 এই দুটোকে যোগ করে দেন 100 গুণ দিতে বলছে, এরকম না। তখন একজাক্ট কোনটা বুঝাইতে চাইতেছি আমরা, এর জন্য কি নিয়ে আসতে হবে, ব্র্যাকেট নিয়ে আসতে হবে, যেটা ম্যাথমেটিক্সে পড়া। আমি আবার বলছি, এখানে আমার কাছে 10 প্লাস 10 ইন্টু 10 আছে, এটা যদি আমি একজাক্ট আসলে কি সেটা যদি বুঝাইতে চাই, হয় আমাকে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, তখন আমাকে বুঝে নেবে সবাই 10 প্লাস 10 আনসার করার পরে 10-এর সাথে কি আছে, গুণ আছে। আবার আমি যদি এখানে ব্র্যাকেট এখানে না দিয়ে এখানে দিয়ে দেই, তখন এটা বুঝবে কি এই 10-এর সাথে 10 গুণন করার পরে 10-এর সাথে কি আছে, যোগ আছে। তার মানে ব্র্যাকেটের একটা ইফেক্ট পড়তেছে এখানে। সেটা কেন দেওয়া লাগতেছে, যে আমি প্লাস চিহ্নের সাথে গুণনের চিহ্ন অথবা প্লাস চিহ্নের সাথে ভাগ চিহ্ন আসতেছে। এখানে প্যারালালের সাথে যখন আমি সিরিজের সাথে যখন প্যারালাল নিয়ে আসবো, সিরিজের সাথে যখন প্যারালাল নিয়ে আসবো তখন ব্র্যাকেট নিয়ে আসতে হবে। কিন্তু সিরিজের সাথে সিরিজ অথবা প্যারালালের সাথে প্যারালাল করলে আর ব্র্যাকেট দিতে হবে না। আমি কি একটু বুঝাইতে পারছি? হ্যালো? তার মানে এখানে কি করছি, এটা প্লাস ছিল মানে এইটুকু একটা সিরিজ ছিল, যখন আমি প্যারালাল নিয়ে আসছি তখন ব্র্যাকেট দিয়ে নিয়ে আসছি, ব্র্যাকেট ছাড়া নিয়ে আসি নাই। আবার এই প্যারালালের সাথে যখন আরেকটা প্যারালাল দিচ্ছি তখন ব্র্যাকেট দিয়ে নাই, দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। তো না দেওয়াটাই বেটার, আমরা দিব না, আমরা শর্টকাটে করে নিব। এই জন্য এই বিষয়টা আমি একটু ব্যাখ্যা করলাম আর কি। ওকে, তার মানে আমি কি আছে দেখলাম, তাহলে এই 5-এর সাথে 5 সিরিজ করলাম, তার সাথে 10 প্যারালাল, তার সাথে 5 প্যারালাল। এখন এই সম্পূর্ণ অংশটা কি হয়ে গেছে, একটা হয়ে গেছে। মনে মনে চিন্তা করি সম্পূর্ণ অংশটা কি, একটা রেজিস্ট্যান্স আমার। তো এই সম্পূর্ণ অংশটুকু যখন একটা রেজিস্ট্যান্স হবে, তখন এই 2.5 এদিক দিয়ে কারেন্ট পাবে, এই সম্পূর্ণটা একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, একটু কল্পনা করি। তো এদিক দিয়ে একটা মাত্র পথ থাকবে, তার মানে 2.5 এর সাথে কি হয়ে যাবে, সিরিজ হয়ে যাবে। সিরিজ মানে কি প্লাস 2.5। এখন কেউ চাইলে এখানে ব্র্যাকেট দিতেও পারে, না দিলেও সমস্যা নাই, ব্র্যাকেট দিলেও সমস্যা নাই। কারণ কেন, কারণ এখানে আমি এই অংশটুকু যখন প্যারালাল করে ফেলবো, করার পরেই তো 2.5 করবো, তাহলে আমি চাইলে ব্র্যাকেট দিলাম, সমস্যা নাই, তবে না দিলেও এখানে সমস্যা হবে না। আবার এই 2.5 কি এখানে এসে বসছি, তার আসলে মানে কি এই সম্পূর্ণ অংশটুকু করাটা হয়ে গেছে, এখন একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে আমার। তো আমি যখন এই সম্পূর্ণ অংশটুকুকে একটা রেজিস্ট্যান্স কল্পনা করবো, এই 2.5 এর সাথে এদিক দিয়ে একটা কারেন্ট প্রবাহের রাস্তা, এদিক দিয়ে একটা কারেন্ট প্রবাহের রাস্তা, অথবা এখানে একটা কমন পয়েন্ট হয়েছে, এখানে একটা কমন পয়েন্ট হয়েছে, তাহলে এই সম্পূর্ণ অংশটুকুর সাথে কি আসবে, প্যারালাল আসবে। তাহলে এখন আমি এই সম্পূর্ণ অংশটুকুর সাথে কি করব, প্যারালাল করব কাকে, এই 5 কে। এখন যদি আমি এটাকে সলিউশন করি, তাহলে আনসার আসবে কত, 2.5 হবে। এখন এটাকে আমি কিভাবে সলিউশন করব, সময় আছে? এটা তো রাখা যাবে না, টিচার আসছে নাকি? আচ্ছা একটু আমি শেষ করে দিই, হ্যাঁ সময় লাগবে না। আচ্ছা আমরা এবার আসি এটাকে আমি কিভাবে সলিউশন করব। সলিউশন কিচ্ছু না, হ্যাঁ প্রথমে আমরা এই অংশটুকু কাজ করে দিব। 5 আর 5 কি আছে, যোগ আছে, তাহলে 5 আর 5 যোগ করলে কত আসবে, 10 আসবে। এটা আনসার তো সেভ হয়ে থাকবে ক্যালকুলেটারে, অথবা কেউ চাইলে একটু মনে রাখতে পারবে 10। এই 10-এর সাথে 10 কি প্যারালাল, 5 কি প্যারালাল। পরবর্তী কি করব, আমরা 5 আর 5 তো যোগ করে নিছি, ওটা আনসার সেভ হয়ে আছে, তখন এখানে লিখবো আনসার ইনভার্স প্লাস 10 ইনভার্স প্লাস 5 ইনভার্স ওভারঅল ইনভার্স। কারণ আমাদের ওই যে প্যারালাল করা, প্যারালাল করার শর্ত কি, সবগুলোর সাথে কি করা, ওভারঅল ইনভার্স করা, ওভারঅল ইনভার্স করা। তার মানে এই পর্যন্ত সলিউশন হয়ে গেছে আমার। এই অংশটুকুর সাথে 2.5 কি আসবে, সিরিজ। তাহলে আবার এটার যে আনসারটা পাইলাম আমরা, এই আনসার প্লাস কি করব, 2.5 করব, এখানে একটা আনসার পাবো, এখানে আনসার, এই আনসারের সাথে এই 5 কি প্যারালাল। তা আবার কি করব, আনসার ইনভার্স প্লাস 5 ইনভার্স ওভারঅল কি করবো, ইনভার্স করবো, আনসার আসবে 2.5 কি চলে আসবে। এভাবেও কি করা যাবে, সলিউশন করা যাবে। অথবা কেউ যদি চায় প্রথমে ইচ্ছা মতো 4-5টা ব্র্যাকেট দিয়ে নিবে, 4-5টা ব্র্যাকেট দিয়ে নিবে, দেওয়ার পরে এটা একবারে তুলবে 5 প্লাস 5, এর উপর কি আছে, প্যারালাল আছে, তার মানে কি ইনভার্স, প্লাস হচ্ছে 10 প্যারালাল ইনভার্স, প্লাস হচ্ছে 5 এর কি ইনভার্স, ওভারঅল ইনভার্স, কারণ কি ওভারঅল ইনভার্স আছে, প্লাস 2.5 এর উপর কি আছে, প্যারালাল আছে, তাহলে ব্র্যাকেট ইনভার্স প্লাস হচ্ছে 5 ইনভার্স ওভারঅল ইনভার্স।
তাহলেও যদি সমান চাপ দেয় আনসার একবারে চলে আসবে। তবে এটা করাটা একটু টাফ। আর এখানে ব্র্যাকেটগুলো কেন দেওয়া লাগতেছে আজকের ক্লাসে সময় নেই, আমরা নেক্সট ক্লাসে এটা আলোচনা করবো কেন আমি এতগুলো ব্র্যাকেট দিলাম, এটার আলোচনা আমি বুঝিয়ে দেবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। তবে আমরা এভাবে যাবো না, আমরা একটু শর্টকাট আস্তে ধীরে করবো আর কি, মানে ভেঙে ভেঙে করলে সলিউশনটা খুব অ্যাকুরেট হবে আর কি, ভুলার সম্ভাবনা কম থাকবে। আর এভাবে হলে একটু ভুল হবে, অথবা ব্র্যাকেটের কম বেশি হলে একটা প্রবলেম ক্রিয়েট হবে, সেটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো, আজকে ক্লাসে আমাদের সময় নেই আর কি। কিন্তু আবার তো এইটুকু জানি যে আমরা এই অংশটুকু সলিউশন করবো, দেন এই অংশটুকুর সাথে 10 আর 5 প্যারালাল করবো, যে আনসার পাবো ওই আনসারের সাথে 2.5 সিরিজ করবো, যে আনসার পাবো ওই আনসারের সাথে 5 কি পাবো প্যারালাল করবো, আস্তে আস্তে সলিউশন করতে যাবো। বুঝাইতে পারছি? আচ্ছা, আমরা তো জাস্ট আজকে একটা ক্লাসে দেখলাম বা ম্যাথ দেখলাম একটা, আমরা আরো অনেক ম্যাথ করবো। হ্যাঁ, আর এই বিষয়গুলো ব্যাখ্যা দেওয়ার এই যে সলিউশনটা দেখলাম আমরা শর্টকাটে করে ফেলাম, আমাদের কাছে কিন্তু এইটা লিখে দেন ক্যালকুলেটর দেখে এটা করে দিই, মানে এই লাইন আর এই লাইন 2 লাইনে আনসার হয়ে যাবে আমার। এটা আমরা নেক্সটে আরো শিখবো, কারণ আমাদের আরো অনেক ম্যাথ সলিউশন করতে হবে আর কি। আমরা শুধু স্টার্ট করলাম রোদ দিন, আগামী 4-5 ক্লাস আমরা রোদ দিনেই শিখবো আর কি। হ্যাঁ, এই জন্য ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে আমরা সবই শিখে ফেলবো আর কি। হ্যাঁ, ফার্স্ট ক্লাস তো হয়তো একটু কঠিন লাগতে পারে এটাই। আচ্ছা, আজকের ক্লাসে এই পর্যন্ত আর কি। হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখা হবে।